স্বাগতম ব্লু হুইল জুওলজি ক্লাসে বিএসসি ফার্স্ট ইয়ারের টপিক পড়াবো প্রোটোজোয়ান ফাইলা হ্যান্ড নোট। তো গ্রিক অক্ষর প্রোটোস অর্থাৎ ফার্স্ট প্রথম এবং জুন অর্থ অ্যানিমালস বা প্রাণী। তাহলে প্রোটোজোয়া হলো আদিম বা প্রথম প্রাণী। পৃথিবীতে সৃষ্ট প্রথম প্রাণী প্রোটোজোয়া। প্রোটোজোয়ার দেহ অতি আণুবীক্ষণিক মানে আল্ট্রা মাইক্রোস্কোপিক বা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এবং এদের দেহ মাত্র একটি কোষ দ্বারা গঠিত। এদের দেহ একটি কোষ দ্বারা গঠিত বলে এদেরকে এককোষীয় প্রাণী বলা হয়। অনেক বিজ্ঞানী প্রোটোজোয়াকে এককোষী প্রাণী না বলে অকোষীয় বা অ্যাসেলুলার প্রাণীও বলে থাকেন, কারণ প্রোটোজোয়ার দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত হওয়া সত্ত্বেও বহুকোষী প্রাণীর মতো বিচ্ছিন্ন কোনো কোষের সাথে তুলনা করা যায়, এবং এরা একটি কোষ দিয়ে জৈবনিক কার্যক্রম করলেও বহুকোষী প্রাণীর একটি কোষের সেই ক্ষমতা নেই। মানে বহুকোষী প্রাণীর যে জৈবনিক কার্যক্রম করার ক্ষমতা আছে, সেই ক্ষমতা প্রোটোজোয়ার আছে একটা কোষ ব্যবহার করে, এজন্য এটাকে অ্যাসেলুলার বলা হয়। এ কারণে বিজ্ঞানী ডোবেল 1914 সালে মনে করতেন প্রোটোজোয়াকে এককোষী প্রাণী না বলে অকোষীয় বা অ্যাসেলুলার প্রাণী বলে আখ্যায়িত করা শ্রেয়, মানে অন্য নামে দেওয়া শ্রেয়। কারণ একটা বহুকোষী জীব যেমন অনেক কোষ ব্যবহার করে জৈবনিক কার্যক্রম করে, তেমনি প্রোটোজোয়া মাত্র একটা কোষ ব্যবহার করে সব কার্যক্রম করে। বর্তমানে প্রোটোজোয়ার 65,000-এরও বেশি প্রজাতির নামকরণ সম্ভব করা হয়েছে। নিউক্লিয়াসের প্রকৃতি, দেহকোষের সংখ্যা এবং পুষ্টি পদ্ধতির ওপর ভিত্তি করে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 1969 সাল অনুসারে জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম অনুযায়ী প্রোটোজোয়াকে বর্তমানে প্রোটিস্টা রাজ্যের অধীনে একটি উপরাজ্যে ভাগ করেন। তাই প্রোটিস্টা রাজ্যের অধীনে প্রোটোজোয়াকে একটি উপরাজ্যে ভাগ করে দেয়। কিংডম কি আমাদের? কিংডম প্রোটিস্টা, আর সাব কিংডম হইল আমাদের প্রোটোজোয়া। সোসাইটি অফ প্রোটোজোলজিস্ট 1980 সালে সকল এককোষী প্রাণীদের প্রোটোজোয়া উপরাজ্যের অন্তর্ভুক্ত করে 7টি পর্বে ভাগ করে। তাহলে 1980 সালে সোসাইটি অফ জুওলজিস্ট ও প্রোটোজোয়া উপরাজ্যের অন্তর্ভুক্ত 7টা পর্বে ভাগ করা, প্রোটোজোয়াকে 7টা পর্বে ভাগ করার পর্বগুলো হইল 7 ফাইলাম অফ প্রোটোজোয়া, সার্কোমাস্টিকোফোরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তারপর ল্যাবিরিন্থোমরফা আছে আমাদের, তারপরে অ্যাপিকমপ্লেক্সা আছে, এটাও ইম্পর্টেন্ট, তারপর মাইজোজোয়া আছে, মাইক্রোস্পোরা আছে, অ্যাসেক্টোস্পোরা আছে, সিলিওফোরা। ফার্স্ট ইয়ারের জন্য 1, 2, 3 এই তিনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সার্কোমাস্টিকোফোরা, অ্যাপিকমপ্লেক্সা আর সিলিওফোরা। এখন আমরা দেখব প্রোটোজোয়ার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। প্রথমটা দেখে, প্রোটোজোয়া আকারে অতি ক্ষুদ্র বা আল্ট্রা মাইক্রোস্কোপিক, মানে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, সাধারণত অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, বা আল্ট্রা মাইক্রোস্কোপিক যেটাই বলা হোক। দেহ এককোষী, দেহের একটি মাত্র কোষ দ্বারা যাবতীয় শারীরবৃত্তীয় কার্য সম্পাদন হয়। তাহলে একটি মাত্র কোষ দ্বারা শরীরের সব কার্য সম্পাদন হয় বলে একে এককোষীয় বলার সাথে সাথে অ্যাসেলুলার বা অকোষীয় বলা হয়। দেহে এক বা একাধিক মনোমরফিক বা অথবা ডাইমরফিক নিউক্লিয়াস বিদ্যমান থাকে। তো দেহে এক বা একাধিক মনোমরফিক অথবা ডাইমরফিক নিউক্লিয়াস বিদ্যমান। মনোমরফিক নিউক্লিয়াস হলো এক ধরনের নিউক্লিয়াস, সাধারণত এই একটি নিউক্লিয়াস দ্বারা দেহের যাবতীয় সব কাজ হয়ে থাকে, আলাদা কোনো কাজে ভাগ করা যায় না। আর ডাইমরফিক নিউক্লিয়াস হলো দ্বিমাত্রিক নিউক্লিয়াস বলা হয়, কারণ এইটাকে 2 ভাগে ভাগ করা হয়। 2 ধরনের নিউক্লিয়াস, যেমন ম্যাক্রো আর মাইক্রো। একটা দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়, মানে মেটাবলিজম আর গ্রোথে ব্যবহৃত হয়ে থাকে, আরেকটা আছে প্রজনন বা জননে সাহায্য করে থাকে। তারপর দেহ অপ্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম বা কখনো কখনো অরীয় প্রতিসম। দেহ অপ্রতিসম মানে কোনোভাবে ভাগ করলে সমান ভাগে ভাগ হয় না, আর দ্বিপার্শ্বীয় প্রতিসম কি লম্বালম্বি 2 ভাগে ভাগ করা যায়, বা কখনো কখনো অরীয় প্রতিসম হয়ে থাকে, যেমন হাইড্রাটা দেখা গেছে রেডিয়াল সিমেট্রি।
তারপর দেহ নগ্ন বা পেলিকল দ্বারা আবৃত। তাহলে দেহের যে বাইরের আবরণ থাকে ওটা কী দ্বারা আবৃত থাকে? পেলিকল। এবং অনেক ক্ষেত্রে দেহের সরল অন্তঃকঙ্কাল বা বহিঃকঙ্কাল থাকে। তাহলে দেহের যে কাঠামো থাকে ওই কাঠামো অন্তঃকঙ্কাল বা বহিঃকঙ্কাল উপস্থিত থাকতে পারে। এদের চলন অঙ্গাণু হিসেবে আঙ্গুলের মতো ক্ষণপথ বা রোমের ন্যায় সিলিয়া বর্তমান, অথবা কারো কারো চলন অঙ্গাণু থাকেও না। তো চলন অঙ্গ হিসেবে সিলিয়া থাকতে পারে বা ফ্লাজেলাম থাকতে পারে, আবার অনেকের আছে কারো চলন অঙ্গাণু নাও থাকতে পারে। তারপর এটা দেখতেছি আমরা পুষ্টি হোলোজোয়িক, হোলোফাইটিক, সপ্রোজোয়িক বা প্যারাসাইটিক প্রকৃতির। হোলোজোয়িক, জৈয়িক, ফাইটিক, জৈয়িক, সাইটিক। মানে প্যারাসাইটিক মানে তো পরজীবী পুষ্টি, যা অন্য জীবের উপর নির্ভর করে যেটাই করে। সপ্রোজোয়িক, জৈয়িক, জৈয়িক যেখানে থাকবে ওইটা হলো প্রাণী থেকে নেওয়া পুষ্টি, আর ফাইটিক হইলো আমাদের উদ্ভিদ থেকে নেওয়া পুষ্টি। তাহলে প্রোটোজোয়া যে আছে ওইটাতে আমার প্রাণী থেকেও পুষ্টি নিতে পারে, তারপর উদ্ভিদ থেকেও নিতে পারে, আর পরজীবী পুষ্টিও গ্রহণ করতে পারে। তারপর খাদ্য গহ্বরের মধ্যে অন্তঃকোষীয় পরিপাক হয়। তাহলে এদের পরিপাকটা কি হয়? অন্তঃকোষীয়। এদের দ্বিবিভাজন বা বাইনারি ফিশন বা বহু বিভাজন মাল্টি ফিশন অথবা কোরকোদ্গম বা বাডিংয়ের মাধ্যমে অযৌন জনন ও পরিণত প্রাণীতে কনজুগেশন অথবা গ্যামেটের মিলনের মাধ্যমে সিনোগ্যামি বা যৌন জনন হয়ে থাকে। তাহলে এদের দুই ধরনের প্রজনন হয়ে থাকে, একটা অযৌন আর একটা যৌন। অযৌন হয় বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন আর বাডিংয়ের মাধ্যমে, আর যৌন হয় সিনগামির মাধ্যমে, সিনগামি। তারপর কি? প্রতিকূল পরিবেশে সিস্ট গঠন করে বেঁচে থাকে। তো প্রতিকূল পরিবেশে কতগুলো প্রাণী এককভাবে আবদ্ধ হয়ে একটা সিস্ট গঠন করে, ওই সিস্ট গঠন করে ওরা বেঁচে থাকে প্রতিকূল পরিবেশে। এছাড়াও এরা এককবাসী বা কলোনিবাসী হতে পারে। অধিকাংশ প্রাণী মুক্তজীবী মানে একা একা বাঁচতে পছন্দ করে, তবে কিছু পরজীবী হিসেবে বাস করে। পরজীবী মানে অন্য দেহে বা উদ্ভিদের কোনো কাণ্ডে পরজীবী হিসেবে বাস করে। তো এইটাই আজকে থাকবো। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।